রুমে বসে ব্যাগে কাপড় গোছাচ্ছি। চাচাতো ভাইয়ের বিয়ে লেগেছে, তাই বাসা থেকে সবাই যাব আগামীকাল গ্রামের বাড়িতে। সবাই বলতে আমি, আব্বু আম্মু আর ছোট বোন দিশাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আব্বু চাকরির সুবাদে ও আমাদের পড়াশোনার জন্য শহরে থাকা। আমি নিলয়, পড়াশোনার ফাঁকে টুকটাক ফ্রিল্যান্সিং করি। পরের দিন সকাল ৮টায় সবাই রওনা হলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের নিজস্ব বাড়ি থাকায় আর তেমন কোনো ঝামেলা নিতে হয়নি। আমি নিজেই ড্রাইভ করছি। শহর থেকে প্রায় ৩ ঘন্টার পথ, আর রাস্তার অবস্থা কিছুটা খারাপ থাকায় যেতে যেতে প্রায় ১২টা বেজে গেল। বাড়ি থেকে প্রায় অনেক দূর থেকে বিয়েবাড়ির গেট দেখা যাচ্ছে। আমি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। সবাই দূর থেকে আমাদের গাড়ি দেখে এগিয়ে আসতে লাগলো। আমি বিয়ের গেটের সামনে ফাঁকা মাঠে গাড়ি রেখে নামলাম। অমনি সবাই এসে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। কাজিন থেকে শুরু করে সবাই। অনেক বছর পর এসেছি তাই। তারপর বাড়ির ভেতরে গিয়ে দাদা, দাদু, চাচা, চাচি সবাইকে সালাম করলাম। শরবত খেয়ে আমি রুমে চলে গেলাম গোসল করতে। ছোটবেলা থেকেই গ্রামের বাড়ি আসলে আমি আমার ছোট চাচ্চুর ছেলে মাহিমের সাথে ওর রুমেই ঘুমাই। মাহিম আর আমার বন্ডিংটা ভাইয়ের থেকে বেস্ট ফ্রেন্ডটাই বেশি। গোসল শেষ করে নিচে এসে টেবিলে সবাই বসলাম খাবার খেতে। অনেকদিন পর আবারও সবাই একসাথে মিলে খেতে পারছি। টেবিলে খাওয়ার থেকে কথাই বেশি চলছে। হাসি ঠাট্টার মাঝে খাওয়া শেষ হলো। খেয়াল করে দেখলাম এখনও তেমন বেশি মেহমানরা আসেনি। খাওয়া শেষ করে আমি রুমে গিয়ে একটা ঘুম দিলাম। যেহেতু অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি, এর মাঝে নিজে ড্রাইভ করে, তাই অনেকটাই ক্লান্ত লাগছে। আছরের আজান কানে আসতেই ঘুম থেকে উঠে গেলাম। তারপর ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিলাম। ফাহিম রুমে ঢুকে বলল, কিরে, ঘুম হলো? ভালোই। চল তাহলে নিচে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। চল। তারপর নিচে গেলাম। গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ। বাবারে বাবা, এত মানুষ! মনে হচ্ছে দয়াল বাবার দরবার। ফুপুরাও এসেছেন, আর সাথে আমার ৭ জন্মের শত্রু ফুপুর মেয়ে ইভা। ছোটবেলা থেকেই দুজন সাপ আর নেউলের মতো। আমাকে দেখে একটা মুখ ভেঙচি দিল। আমি সবার সাথে আলাপ করে বাহিরে উঠানে চলে আসলাম। বিরাট প্যান্ডেল বাঁধা হয়েছে পুরো উঠান জুড়ে, আর সাথে সুন্দর করে ডেকোরেশন। আমি, মাহিম আরও কিছু কাজিনরা মিলে আড্ডা দিচ্ছি। তখনই ইভা আর আমার আরও চাচাতো ফুপাতো বোনেরা আসলো। আমরা ওদেরকে দেখেও না দেখার ভান করে আড্ডা দিচ্ছি। তখনই সবগুলো এসে আমাদের আড্ডায় সামিল হলো। এক চাচাতো বোন মাইশা বলে উঠল, সব বাদর মিলে কি কথা বলতেছো শুনি? পাশ থেকে মাহিম বলে উঠল, এই বাদর কাদের বলিস? ওমা, অন্ধ নাকি তোরা সবাই? চোখের সামনেই তো কতগুলো বাদর দাঁড়িয়ে আছে। চড় মেরে সবগুলো দাঁত ফেলে দেব, মাইশার বাচ্চা। সাহস থাকলে দে দেখি চড়। মাহিম এগোতে যাবে, আমি ওকে থামিয়ে বললাম, বাদ দে তো, শাকচুন্নিদের অযথা কথা বাড়িয়ে লাভ নেই। ওদের কাজই অন্যদের চরকায় তেল দেওয়া। এবার ইভা বলল, ও হ্যালো, শাকচুনি মানে কি? কারা শাকচুনি? আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। এখন কেউ যদি নিজের গায়ে নেয় তাহলে সেই হবে। আর একটা বাজে কথা বললে লাত্তি মেরে সবগুলোকে বাড়ি থেকে বের করে দিব। শখ কত! তুই লাথি মারলে কি আমরা চুরি পরে বসে থাকবো? আর এটা কি তোর বাড়ি? না, বাট আমার নানার বাড়ি। তোর একার নানা বাড়ি না, আমাদেরও দাদার বাড়ি। আর দাদার বাড়ি কি বলছি, এটা তো আমাদের নিজস্ব বাড়ি। মনে হচ্ছে তোরা বানিয়েছিলি। হ্যাঁ, আমি বানিয়েছি। তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর। তোদের মতো এত ফালতু সময় নেই আমাদের। সে তো দেখতেই পাচ্ছি। এই জন্যই তো যেতে যেতে এসেছিস আমাদের সাথে কথা বলতে। তোদের সাথে কথা বলতে আমাদের বইই গেছে। এই মাইশা, চল তো এখান থেকে। আমি আর ফাহিম মিলে প্ল্যান করতে লাগলাম কিভাবে এগুলোকে হেনস্থা করা যায়। প্ল্যান বেরও করে ফেললাম।
গায়ে হলুদের সময় করব বলে ঠিক করলাম। সন্ধ্যা ৮টা, গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আমরা সব ছেলেরা মেহেদি রঙের পাঞ্জাবি আর মেয়েরা মেহেদি রঙের শাড়ি পরেছে। সব কাজিনরা মিলে অনেক হাসি ঠাট্টা করছি। হঠাৎ মাহিম আমাকে চোখ টিপ মারল আর ওইদিকে ইশারা করলো। দেখলাম মাইশা, ইভা ও দিশারা ছবি তুলছে। প্ল্যান মোতাবেক আমি এক কাজিনকে গিয়ে বললাম ওদেরকে বলতে যে বাড়ির পেছনে আমার আব্বু সবাইকে ডাকছে। ওরাও বিশ্বাস করে ওইদিকে এগোতে লাগলো। আমি, মাহিম আরও কাজিনরা মিলে আগেভাগে ওইখানে চলে গেলাম। বাড়ির পেছনের সাইডটা অনেকটাই নীরব, আর এদিকে মানুষও তেমন কেউ আসে না প্রয়োজন ছাড়া। পাশেই পুকুর, দূর থেকে লাইটের আলো আসছে কিছুটা। এবার ইভারা একটু ভয় আর অবাক হলো যে এখানে কেন ওদেরকে ডেকেছেন। আশেপাশে ওরা কাউকেই দেখতে পেল না। অনেকবার ডেকেছে কিন্তু সারা শব্দ নেই। তারপর আমি আর মাহিম একটা বড় সাদা কাপড় সারা শরীরে পেঁচিয়ে দুজন দুই দিক দিয়ে দাঁড়াই। আমাদের দেখে ওরা এমন জোরে চিৎকার দিয়েছে যে মনে হচ্ছে কানের পর্দা এখনই ফেটে যাবে। আমি আর মাহিম এবার ভয়ানক কিছু আওয়াজ বের করতে লাগলাম। এবার সবগুলো এক দৌড়ে বাড়ির উঠোনে যেতে লাগলো। ওদের চিৎকারের আওয়াজে সবাই ওদের দিকে এগোতে লাগলো। আমি আর ফাহিম সবাই মিলে তাড়াতাড়ি সব খুলে উঠানে দৌড়ে গেলাম। ধরা খেলে উপায় নেই। ওদের চিৎকারে বাড়ির বড়রা এলেন। এসে সবাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে কি হয়েছে। ইভারা হাঁপাচ্ছে। এটা দেখে আমি আর মাহিম হাসি চাপিয়ে রাখছে। এবার আব্বু বললেন, কি হয়েছে তোদের? এভাবে চিল্লাচ্ছিস কেন? মামা ভূত ভূত। কিসের ভূত? ভূত গেলি কোথায় তোরা? মামা বাড়ির পিছনে। তোরা বাড়ির পেছনে কেন গিয়েছিস? তা আবার এত রাতে? তুমি ডাকলে বলেই তো গিয়েছিলাম। কি আমি তোদের ডেকেছি? কখন? একটু আগেই তো একটা পিচ্ছি এসে বলল তুমি নাকি পেছনের সাইডে আমাদের ডাকছো। তোদের সাথে ফাইজলামি করছে কেউ। আমি ডাকিনি। এখন যা, ওইদিকে অনুষ্ঠান চলতেছে। বলেই আব্বু চলে গেলেন। আমি আর মাহিম আর হাসি আটকিয়ে রাখতে পারলাম না। আমি হাসতে হাসতে বললাম, কিরে ভূত কি ছেলে ছিল না মেয়ে? পাশ থেকে মাহিম বলল, আরে ওরা মেয়ে তো ছেলে ভূতই হবে। ইভারা রাগে ফুঁসতে ফুঁসতে চলে যেতে যেতে বলল, তোদেরকে দেখে নিব, তোরাই এসব করেছিস। আমি আর মাহিম আবারও হাসতে লাগলাম। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ। খাওয়া দাওয়া করে এখন ঘুমানোর পালা। এখন থাকার জায়গা নিয়ে পড়েছে বড় সমস্যা। অনেক ভেবে আমাদেরকে একটা বড় রুমে পাটি আর তোষক বিছিয়ে দেওয়া হলো। একদিকে আমরা সব ভাইরা আর অন্যদিকে বোনেরা। এছাড়া আর কোনো পথ নেই। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। চোখ খুলল 10টায়, তাও আবার সবার হাসি শব্দে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি সবাই আমার আর মাহিমের দিকে তাকিয়ে হাসছে। মাহিম এখনও ঘুমে। আমি ভালো করে লক্ষ্য করে দেখি আমার আর মাহিমের প্যান্ট ভিজা। কেউ পানি ঢেলে দিয়েছে। আমি তাড়াতাড়ি ফাহিমকে ডেকে দিলাম। ফাহিমও ভ্যাবাচাকা খেয়ে গেল। ইভা বলে উঠল, ছি ছি, এসব কি দেখতে হচ্ছে? তোরা এত বড় হয়ে গেছিস আর এখনো তোরা বিছানায় শিশি করিস? বলেই একটা মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলো। আমি আর মাহিম তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে বের হয়ে রুমে চলে গেলাম। তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম সবাই আমাদের দেখে হাসছে। বুঝতে পারলাম কেন হাসছে। নিশ্চয়ই ওই বদগুলো সবাইকে উল্টাপাল্টা বলেছে। আমি আর মাহিম রাগে ফুঁসতে লাগলাম, কিন্তু তখন আর কিছুই বললাম না। একটু পর রেডি হয়ে বরযাত্রীর উদ্দেশ্যে রওনা দিলাম। বরের গাড়িতে আমরা সব কাজিনরা বসেছি। মাহিম বাইক দিয়ে যাবে, আমি গাড়ি চালাচ্ছি, আর পাশের সিটে শাকচুন্নি ইভা বসেছে আর বাকিরা পেছনে। আমি মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগলাম। হঠাৎ ইভা গাড়ির গ্লাস নামাতে বলে আর গাড়ি থামাতে বলে। ওর নাকি অনেক খারাপ লাগছে। আমি ওর কথায় কান দিলাম না। নিলয়, এসি অফ করে গাড়ির গ্লাস খুলে দে প্লিজ, আমার ভীষণ খারাপ লাগছে। অসম্ভব,
এসি অফ করলে গরম লাগবে, আর গ্লাস খুললে বাহির থেকে ধুলো আসে, তাই গ্লাস খোলা যাবে না। ইভা অনেকবার বলল গ্লাস খুলতে, কিন্তু আমি ইচ্ছা করেই খুললাম না। হঠাৎ ইভা কাশতে শুরু করলো, তারপর বমি। আমি সাথে সাথে ব্রেক কষলাম, তারপর গ্লাস খুলে দিয়ে ওকে বের করলাম। বমি করতে করতে অবস্থা একদম নাজেহাল ইভার। সত্যি সত্যি যে ইভা বমি করবে বুঝতে পারিনি। এক পর্যায়ে ইভা কাহিল হয়ে পড়ল। এটা দেখে সবাই গাড়ি থেকে নামলো। তারপর ঠান্ডা পানি আর বাতাস দিয়ে কিছুটা স্বাভাবিক হয় সে। তারপর আবার গাড়িতে উঠে বসি। আমি জানালা পুরোটা খুলে দিলাম। 30 মিনিট পর পৌঁছে গেলাম কনের বাড়ি। সব কাজিনরা মিলে খেতে বসেছি, কিন্তু ইভা কিছুই খাচ্ছে না, তার খেতে ইচ্ছে করছে না। যেই পরিমাণ বমি করেছে, না খাওয়াটাই স্বাভাবিক। ইভা টেবিল ছেড়ে উঠে গেল। বুঝতে পারলাম সে আমার ওপরে রাগ করেছে। আমি খাওয়া শেষ করে ইভাকে খুঁজতে লাগলাম। দেখলাম একটু দূরে চেয়ারে বসে আছে। আমি সেদিকে যেতেই ইভা উঠে চলে যায়। এরপর থেকে আর একটাবারও ওর দেখা পাইনি। আসার সময় দেখি ইভা মাহিমের বাইকে করে যাবে। গাড়িতে আর চড়তে পারবে না, কিন্তু মাহিম নিতে নারাজ, কারণ এমনিতেই সে নতুন বাইক চালাতে শিখেছে। এর মাঝে ইভাকে নিয়ে গেলে কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওর উপায় থাকবে না। আমি মাহিমকে বললাম, তুই গাড়ি করে চলে যা, আমি আর ইভা বাইকে করে যাব। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। ছোট ভাইকে বলেছি, উনি চালাবেন। মাহিম ওকে বলে বাইকের চাবি দিয়ে চলে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে ইভাকে উঠতে বললাম। ইভা রাগ নিয়ে উঠে বসলো। তারপর বাইক নিয়ে রওনা হলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমি বাইক নিয়ে থামলাম একটা রেস্টুরেন্টে। ইভা ভ্রুকুচকে বলল, এখানে কেন বাইক থামিয়েছিস? দরকার আছে, ভেতরে চল। কিন্তু কেন? চল, তারপর বলছি। বলে এক প্রকার জোর করে ইভাকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে গেলাম। একটা সুন্দর টেবিল দেখে বসলাম। তারপর মেনু কার্ড এগিয়ে দিয়ে বললাম, এই নে, কি খাবি অর্ডার কর। আমি কিছু খাবো না। দেখ, বিয়েতে কিছুই খাসনি তুই, এর মাঝে বমিও করেছিস, পেট একদম খালি। কি খাবি বল, আমি অর্ডার দিচ্ছি। বললাম তো খাবো না, এখন দরদ দেখাচ্ছিস? তখন যে বললাম গাড়ির গ্লাস নামাতে শুনেছিলি? সরি রে, আমি বুঝতে পারিনি তুই সত্যি সত্যি বমি করবি। আমি মনে করেছি তুই হয়তো ফাজলামো করছিস। তুই আমার দোলাভাই লাগিস তো যে তোর সাথে ফাজলামো করব। তোর দুলাভাই হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। কি খাবি বল, আমি অর্ডার দিচ্ছি। ইভা মেনু কার্ড দেখে বলল, কাচ্চি খাবে। আমি 1 প্লেট কাচ্চি অর্ডার দিলাম। ইভা খেলো আর আমি বসে বসে কোল্ড ড্রিঙ্কস খেলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইকে উঠলাম। কিছু দূর যেতেই ইভা পেছন থেকে বাইক থামাতে বলল। সামনে একটা আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে, সে নাকি আইসক্রিম খাবে। আমি বাইক সাইড করে 2টা আইসক্রিম অর্ডার দিলাম। আইসক্রিম খাচ্ছি, এমন সময় ইভা বলল, একটা কথা জিজ্ঞেস করি? কি? তোর গার্লফ্রেন্ড আছে? কেন? সেটা জেনে তুই কি করবি? আরে বল না, জানলে কি সমস্যা? না, নেই। মিথ্যা বলছিস কেন? তোর মতো ছেলে সিঙ্গেল থাকবে এটা বিশ্বাস করা অসম্ভব। মিথ্যা কেন বলবো? আর সবাইকে কি তোর মতো পেয়েছিস? বুঝেছি বুঝেছি, আর আমার মতো মানে কি? আমি এসব প্রেম ট্রেম করি না, ওকে? সেটা কি আর বলা লাগে? তোকে দেখলেই বোঝা যায় তোর মতো শাকচুন্নির সাথে কোন ছেলে প্রেম করবে। এবার কিন্তু সত্যি মার খাবি নিলয়। যদি আমাকে আর একবার শাকচুন্নি বলেছিস তো 100 বার বলবো। কি করবি? অভিশাপ দিব। কি অভিশাপ? তোর কপালে শাকচুন্নির মতো কাইল্লা একটা বউ জুটবে। শুকুনের দোয়ায় গরু মরে না। যাক, তার মানে বুঝলি যে তুই একটা গরু। বকবক না করে তাড়াতাড়ি খাওয়া শেষ কর। বাড়ি ফিরতে দেরি হলে পরে সবাই আমাকে ধরে কেলাবে। ইভা আর কোনো কথা না বলে চট করে খেয়ে বাইকে উঠল। তারপর একটানে বাড়ি চলে আসি। আমি গিয়ে সোজা আগে রুমে ঢুকি। বাহিরে যে গরম, ঘেমে একাকার। এখন যদি গোসল না করে শান্তি পাবো না। গোসল করে বের হয়ে একটা ঘুম দিলাম।
উঠলাম সন্ধ্যায়। উঠে দেখি সবাই নিচে আড্ডা দিচ্ছে, সাথে নতুন বর বউ। আমার সেদিকে যেতে ইচ্ছে করলো না। আমি ছাদে চলে গেলাম। কেউ নেই, সেই সুযোগে একটা সিগারেট ধরালাম। এক হাতে সিগারেট আর অন্য হাতে ফোন টিপছে। হঠাৎ ইভার গলার আওয়াজ শুনতে পেলাম। আমি ইভাকে দেখে তাড়াতাড়ি সিগারেটটা হাত থেকে ফেলে দিলাম। এখন ফেলে আর কি হবে? যা দেখার তা তো দেখেই ফেলেছি। মানে কি দেখেছিস? কি দেখেছি দেখবা? বলে মোবাইল থেকে একটা ভিডিও দেখালো। স্পষ্ট দেখা যাচ্ছে আমি সিগারেট খাচ্ছি। আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা এখন মামাকে দেখালে কেমন হয়? ইভা প্লিজ, লক্ষ্মী বোন, এটা করিস না। কি লক্ষ্মী বোন? শাকচুন্নি থেকে লক্ষ্মী হয়ে গেলাম? আরে ওইটা তো মজা করে বলেছি। তুই কি শাকচুন্নি হতে পারিস? তুই তো সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে। এসব পাম দিয়ে কোনো কাজ হবে না। আমি এখনই মামাকে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি। ইভা না প্লিজ, এমনটা করিস না। ইভা আমার কোনো কথা না শুনে দৌড়ে নিচে যেতে লাগলো। আমিও পেছন পেছন যেতে লাগলাম। আমি যেতে যেতে অঘটন ঘটে গেছে। ইভা সত্যি সত্যি ভিডিওটা আব্বুকে দেখিয়ে দিছে। এটা দেখে আব্বু রেগে আমার কাছে এসে ঠাস করে একটা চড় মারলেন, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আব্বু আমাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে গেলেন। সবাই চুপ হয়ে আছে। ইভা নিজেও শকড। ও হয়তো ভাবেনি এমন কিছু হবে। আমি চোখ মুছে সেখান থেকে দৌড়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। সবাই অনেক ডেকেছে, কিন্তু আমি দরজা খুলিনি। বাধ্য হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। ইভা মাহিমের কাছ থেকে রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে হাতে করে খাবার নিয়ে রুমে এলো। আমি ঘুমিয়ে আছি। কারো পায়ের শব্দ পেতেই চোখ খুলে যায়। ইভাকে দেখে আমি ভীষণ রেগে যাই। কি সমস্যা? আবার কেন এখানে এসেছিস? মার খাইয়ে শান্তি হয়নি তোর? নিলয় শোন। কি শুনবো তোর কথা? আজ পর্যন্ত অনেক কিছু করেছিস তুই, আমি কখনো কিছু বলিনি, কিন্তু আজকে তুই লিমিট ছাড়িয়ে গেছিস। সবার সামনে আমাকে চড় খাইয়ে অপমান করিয়েছিস। নিলয় বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি মামা এতটা রেগে যাবে আর তোকে এভাবে চড় মারবে। আমি তোকে বারণ করিনি? শুনেছিস আমার কথা? তুই ইচ্ছে করে এমন করেছিস যাতে আমি সবার সামনে ছোট হই। কসম আল্লাহ, বিশ্বাস কর, আমি এমনটা হবে জানলে কখনোই এটা করতাম না। প্লিজ ক্ষমা করে দে। এই দেখ কান ধরছি। এখন যা এখান থেকে, আমি ঘুমাবো। খেয়ে ঘুমা। এই দেখ তোর জন্য খাবার এনেছি। আমার খিদে নেই, খাবো না। দেখ প্লিজ রাগ করিস না, খেয়ে নে। তারপর ইভার অনেক জোরাজোরিতে খেতে বাধ্য হই। খাওয়া শেষ করে ইভা প্লেট নিয়ে রুম থেকে বের হলো। অমনি আমার ছোট ফুপু সামনে এসে দাঁড়ালেন। ফুপুকে দেখে চমকে যায় ইভা। ফুপু আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করেন, এত রাতে তুই নীলের রুমে কি করিস? ইভা আমতা আমতা করে বলে, না মানে খালা, আসলে নিলয় রাগ করে। ইভাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সবাইকে ডাকতে লাগলেন। ইভা অনেকবার রিকোয়েস্ট করেছে যেন না ডাকে, কিন্তু ফুপু শুনেননি। সবাই বের হয়ে আসলো। আমার আব্বু আম্মু, ইভার আব্বু আম্মু, চাচা চাচি সবাই। চেঁচামেচি শুনে আমিও বের হলাম। আব্বু এসে ফুপুকে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? না চিল্লিয়ে কি আর উপায় আছে? এই বাড়িতে যে কি আকাম কুকাম চলছে সেটা যদি নিজে না দেখতাম বুঝতেই পারতাম না। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কি সব বলছিস? বুঝিয়ে বল। কি আর বলবো, লজ্জার বিষয়। এ কথা মুখে বলতে আমার লজ্জা পাচ্ছে। ঢং না করে বলবি? তোমার ছেলে এই নিশিরাতের ঘরে মেয়ে ডেকে আনে। কি সব যাতা বলছিস? যাতা বলছি আমি? জিজ্ঞাসা করো ওদের। আমি পানি খেতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি ইভা নীলের রুম থেকে বের হচ্ছে। এখন তুমি বলো, একটা যুবতী মেয়ে একটা যুবকের ঘরে কি করে?
তাও আবার নিলয় একা। কাজিন হয়েছে বলে কি এভাবে রাতে রুমে একা একা আসবে? আব্বু রাগি চোখে আমার দিকে তাকালেন। এসব কি শুনছি নিলয়? আব্বু, তোমরা সবাই ভুল ভাবছ। ইভা আমার জন্য খাবার নিয়ে এসেছিল, আমি রাতে খাইনি তাই। খাবার দেওয়ার মানুষ কি অভাব পড়েছে ঘরে যে ও নিয়ে যাবে, তাও আবার এত রাতে? এটা তো শুধু একটা বাহানা। মুখ সামলে কথা বলুন ফুফু, না জেনে শুনে কিছু বলবেন না। দেখলে ভাইজান, দেখেছো সবাই আবার কেমন মুখে মুখে কথা বলছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে ওদের মাঝে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আর আজকে ধরাও পড়লো। আরে তোরা সবাইকে জানাতি তোদের কথা, বিয়ের ব্যবস্থা করা হতো, এভাবে রুমে। ছি ছি। ফুপু, শট আপ নিলয়, তোর কাছ থেকে এটা আশা করিনি। আব্বু তুমি অন্তত বিশ্বাস করো। কি বিশ্বাস করবে? প্রমাণ নিজের চোখে পেল। ইভা অঝরে কান্না করছে। ইভার বাবা ইভাকে মারতে আসলে আব্বু আটকে নেন। আহ, এভাবে মেরে কোনো কিছুর সমাধান না। ওরা ছোট, ভুল করতেই পারে। এখন এটাকে তামাশা না বানিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করো। সমাধান আর কি ভাইজান, কাজী এনে বিয়ে দিয়ে দিন। বাহিরে জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। ইভার বাবা, আপনি কি বলেন? ইভার বাবা জবাবে বলেন, আমি আর কি বলবো ভাইজান, কিছু বলার নেই, যা সিদ্ধান্ত নেওয়ার নিন। ঠিক আছে, তাহলে এখনই কাজে এনে বিয়ে পড়িয়ে দিই। এই কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। আমি আব্বুকে বললাম, আব্বু প্লিজ এমনটা করো না, তোমরা সবাই ভুল ভাবছো, যা ভাবছো তা না। আমি আরেকটাও কথা শুনতে চাই না, আমি কাজে নিয়ে আসছি। তারপর বাবা চলে গেলেন। আধা ঘন্টার ভিতরে কাজে এনে আমাকে আর ইভাকে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। কি থেকে যে কি হয়ে গেল। বিয়ে শেষে রুমে আমি আর ইভা বসে আছি, কেউ কারোর সাথে কথা বলছি না। ইভা এখনও কাঁদছে। আমি বললাম, এভাবে ছাগলের মতো ভ্যা ভ্যা করে কাঁদছিস কেন? চুপ কর হারামজাদা, একটা করে ও বলবি না তুই। সম্মান দিয়ে কথা বল, আমি এখন থেকে তোর জামাই। কচু আমার, তোকে জামাও হিসেবে মানি না। তোকেও বউ হিসেবে মানতে আমার বয়ে গেছে। তাহলে বিয়ে করেছিস কেন? আমি করিনি। আমিও করিনি। কেউই করিনি, কারণ এটা একটা কট ম্যারেজ। নির্লজ্জের মতো আবার হাসছিস তুই? তো হাসবো না? যতই হোক বিয়ে তো হয়েছে। এই বিয়ে আমি মানি না, তোকে কালকেই ডিভোর্স দিব। হাতের মোয়া নাকি যে বললি আর দিয়ে দিলি? বিয়ে হয়েছে এটাই ফাইনাল, আর এটাই মেনে নিতে হবে। আর আমি কি তোকে বলেছিলাম আমার জন্য খাবার নিয়ে আসতে? ওইটাই তো পাপ হয়েছে, যার শাস্তি এখন পাচ্ছি। এখন বকবক না করে সর, আমি ঘুমাবো। তুই নিচে ঘুমা, আমি উপরে ঘুমাবো। আমি পারবো না, তোর দরকার হলে তুই নিচে ঘুমা। হনুমান একটা, আমার জীবনের 12টা বাজিয়ে আরামে ঘুমাচ্ছে। গুড নাইট বেবে, হ্যাভ এ সুইট ড্রিম, টাটা। ওইদিকে সর, আমি ঘুমাবো। কেন বেবি, জামাই ছাড়া বুঝি ঘুমাতে ইচ্ছে করছে না? নিলয়ের বাচ্চা, এখন কিন্তু সত্যি মার খাবি। সাহস থাকলে দে দেখি। এই বলে ইভা বিছানার ঝাড়ু নিয়ে আমায় তাড়া করতে লাগলো। আমি একবার এপাশ আরেকবার ওপাশে দৌড়াতে লাগলাম। আমাকে ধরা এত সহজ নাকি? আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।